আশিস সৈকত আছেন আমাদের সঙ্গে। আশিস ভাই, দুটি বিষয় নিয়ে আসলে এখন আলোচনাটা চলছে। যে একটি বিষয় হচ্ছে যে নিরাপত্তা পরিস্থিতি, যদিও কাজী মহুয়া তার বিশ্লেষণে আমাদের দেখালেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ, বিজিবি, এমনকি আনসারের সদস্যরাও মাঠে আছেন, তারা সব জায়গায় থাকছেন, কিন্তু নিরাপত্তা নিয়ে যে মানুষের আশঙ্কা, সেই ভোটের দিনে বড় কোনো ধরনের কোনো একটা সমস্যা হবে কিনা, সেই আশঙ্কাটা আসলে কতখানি এবার গত নির্বাচনগুলির তুলনায় কতখানি আছে না আছে। আর আরেকটি বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, সেটাই হচ্ছে যে বিদ্রোহী প্রার্থী, মোট প্রার্থী যারা আসলে শেষ মুহূর্তে প্রার্থী হতে পারলেন না, তাদের নিয়েও আমরা একটু আলোচনা করবো। আমরা প্রথমে একটু নিরাপত্তা পরিস্থিতিটা নিয়ে একটু। না, নিরাপত্তা পরিস্থিতি আপনি যদি দেখেন যে এইবার কিন্তু আসলে নিরাপত্তার জন্য সব ধরনের বাহিনী আমাদের এখানে, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, পুলিশ, বিডিআর, আনসার, এবং তারা তো আছেনই, তার সঙ্গে আসলে সশস্ত্র বাহিনী থাকবেন কিনা সেটা একটা বড় ইস্যু ছিল এবারে নির্বাচনে। যে 2001 সালে এবং 2008 সালে নির্বাচনে সেনাবাহিনী ব্যবহার করা হয়েছিল। এরপর এবারে নির্বাচনে সেনাবাহিনী থাকার জন্য, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য নানা রকম বিরোধী দল থেকে, বিশেষ বিএনপিকে দাবি ছিল, শেষ পর্যন্ত কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এবং অন্যান্য নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচনের 3 দিন আগে এটি মোতায়েন করা হয়, এবার কিন্তু এটি 6 দিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং তারা থাকবেও নির্বাচনের পর আরও 4 দিন, মোট 10 দিনের জন্য তারা মাঠে নেমেছে। আপনি যদি সব মিলিয়ে দেখেন যে এর বাইরে এবার নতুন একটা, আমার কাছে মনে হয়েছে নতুন ফেনোমেনা, সেটা হলো যে গ্রামের যে চৌকিদার, ইউনিয়ন পরিষদের যে চৌকিদার, পৌরসভায় যারা এই মার্জিনে কাজ করে, যারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, আসলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না, তাদেরও কিন্তু ভোট কেন্দ্রে দেওয়া হয়েছে প্রায় 40,000 নিয়োগ করা হয়েছে। এটি একটি নতুন নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের ঢুকানো। আমার কাছে একটি জিনিস এখানে ইতিবাচক মনে হয়েছে, আবার কিছুটা নেতিবাচকও মনে হয়েছে। প্রথমত হলো যে ইতিবাচকটা মনে হয়েছে যে তারা ওই এলাকাটা চেনেন, ওই মানুষগুলোকে তারা জানেন, কারণ তারা যারা গ্রামের চৌকিদার, বিশেষ করে গ্রাম অঞ্চলে, তারা কিন্তু আসলে ওই এলাকার মানুষের সঙ্গে খুব বেশি পরিচিত। তাদের ভোটারদের আইডেন্টিফাই করা, ভোটারদের কেন্দ্রে পৌঁছানো, কে কোন বুথে, এই সহায়তাটা হয়তো তারা খুব ভালো দিতে পারবেন। আবার তারা যেহেতু সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না, ফলে তাদের সঙ্গে একটা, এই যে আমাদের যে পুলিশ বাহিনীর একটা সমন্বয়টা কীভাবে হয়, এটা আসলে খুব বেশি স্পষ্ট করা হয়নি। যদিও আপনি জানেন যে আসলে ভোটের দিন প্রিজাইডিং অফিসারই আসলে ভোট কেন্দ্রের পুরোটা নিয়ন্ত্রণ কর্তা, কিন্তু তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আলাদা একটা কমান্ড থাকে। তো সেই জায়গাটায় এটাকে কিভাবে সমন্বয় করা হবে, সেটা আসলে আমরা ভোটের দিন আসলে দেখতে পারবো। আর আমি যে দিকটার একটু আপনার কাছে, আপনি নিশ্চয়ই ব্যাপারগুলি বলবেন যে সহিংস পরিস্থিতিটা হওয়াটা, হওয়ার পরে সেইটাকে থামানো বা সেইটাকে কোনোভাবে ম্যানেজ করা, সেটা তো একরকম, কিন্তু কোনো রকম কোনো সহিংস পরিস্থিতি যাতে না হতে পারে বা মানুষ যাতে নির্বিঘ্নে মানুষের ভোট দিতে পারে, তার জন্য আপনার এই মুহূর্তে প্রশাসনকে আসলে কতটা আন্তরিক মনে হচ্ছে। প্রশ্নটা উঠছে হচ্ছে এই কারণে যে ধরেন আপনি স্থানীয়ভাবে পুলিশ বা স্থানীয় যারা আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব যারা পালন করেন, ডিসি, এসপি, ইউএনও, টিএনও, ওসি, তারা কিন্তু মোটামুটিভাবে জানেন যে স্থানীয়ভাবে আসলে কারা কিভাবে সহিংসতা করতে পারেন বা কোনো একটা এরকম কাজ করতে পারেন। তো তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মানে দল মত নির্বিশেষে প্রশাসনকে, পুলিশকে আপনার কতটা এই পর্যন্ত আন্তরিক বা সিরিয়াস মনে হয়েছে? না, আমার কাছে মনে হয় যে যে, এখন পর্যন্ত কিন্তু মোটামুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। আচ্ছা। মানে গত ধরেন ভোটের তফসিল ঘোষণার পর বেশ কয়েকদিন অশান্ত থাকলেও গত সপ্তাহটা কিন্তু মোটামুটি শান্তিপূর্ণ ছিল। শান্তিপূর্ণ ছিল, রাইট। এবং আমরা খুব আশা করি যে যেহেতু এর মধ্যে সেনাবাহিনী নেমেছে, সেনাবাহিনী ভিজিবল হওয়া মানে কিন্তু এক ধরনের যারা দুষ্ট চক্র, যারা বা যারা ভোটের সময় ঝামেলা করতে চায়, তারা কিন্তু এক ধরনের চাপের মধ্যে থাকে। এবং সেনাবাহিনীর পাশাপাশি র্যাবও মোতায়েন করা হয়েছে, এবং বিজিবি টহল দিচ্ছে। ফলে এইটা কিন্তু একটা সহায়ক পরিস্থিতি তৈরি করে যাতে বড় ধরনের কোনো গোলযোগ না হয়। এমনিতে ধরেন যে আমাদের যে মূল কাজটা তো পুলিশ, আনসার এরা করে, ভোট কেন্দ্রের কাজটা, কিন্তু বাইরের যে সহিংসতা, বড় যে সহিংসতাগুলো হয়, সেগুলো কিন্তু হয় আসলে ভোট কেন্দ্রের সন্নিকটে বা ভোট কেন্দ্রের বাইরে, যেটির জন্য আসলে এটি খুব গুরুত্বপূর্ণ, সেনাবাহিনী, র্যাব বা এই যে বিজিবির টহলটা। এইটি আমার কাছে মনে হয় যে বড় কোনো গোলযোগ হওয়ার এখন পর্যন্ত কোনো শঙ্কার কথা আমরা শুনিনি। যদিও কিছু কিছু জায়গায় গোয়েন্দা সংস্থাগুলো বলছে কিছু কিছু তারা এয়ারমার্ক করেছে, কিছু কিছু জেলা, বিশেষত বেশ কিছু সীমান্তবর্তী জেলা,
সাতক্ষীরা সহ বেশ কিছু সীমান্তবর্তী জেলা যে তারা ওগুলোকে বেশ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে এবং সেখানে তারা বিশেষভাবে এই পুলিশ, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা ড্রেসে থাকবে তার বাইরেও একটা বিপুল সংখ্যক আশিক ভাই, বাহিনী তারা সাদা পোশাকে রাখার উদ্যোগ আশিক ভাই, নিয়েছে। আমি আমার মনে পড়ছে যে আমরা যখন মাঠের প্রতিবেদক ছিলাম, আপনি প্রায় মধ্য 90 থেকে যদি আমি ধরি, মাঠের প্রতিবেদক হিসেবে বেশ কিছুদিন আপনি মাঠে ছিলেন। আমার ভোট কেন্দ্রে বা ভোটের সময় মানে সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমার মনে আছে যে ঢাকা শহরে প্রতিটা মানে আমি নির্বাচন কখনো ঢাকার বাইরে কখনো আমার আসলে অ্যাসাইনমেন্ট ছিল না, আমি যাই নাই নির্বাচনের দিন। সরকারি কর্মকর্তা মানে সেই সময় যাওয়া হয় নাই। তো সেই জন্য ঢাকার নির্বাচন আর ঢাকার বাইরের নির্বাচন বা বড় শহরের নির্বাচন আর রিমোট এলাকার নির্বাচন আলাদা। আপনি কি আপনার এরকম কোনো অভিজ্ঞতার কথা বলতে পারেন যেখানে আপনি আসলে খুব গোলযোগের মধ্যে, গোলযোগ নিজের চোখে বা নিজের অভিজ্ঞতায় আপনি একটি গোলযোগপূর্ণ ভোট গ্রহণ দেখেছেন জাতীয় নির্বাচনে বা এরকম? হ্যাঁ, সেটি ধরেন যে ফেনীর একটি আসনের কথা আমি বলতে হয় যে ফেনীতে তখন 2001 সালের 2001 সালে, এক সালের নির্বাচনে ফেনীতে জয়নাল হাজারী ওই সময় খুব আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এবং খুব দুর্দান্ত প্রতাপশালী প্রার্থী ছিলেন এবং যেটি হয়েছিল যে আসলে ওখানে জয়নাল হাজারীর প্রতাপে বা প্রভাবে বিএনপি যে সমর্থক ছিলেন তিনি আসলে মাঠেই নামতে পারছিলেন না, মানে ভোটের আগের দিন পর্যন্ত। কিন্তু আমরা দেখলাম যে ভোটের দিন সেই চিত্রটা পাল্টে গিয়েছিল। ভোটের দিন রামচন্দ্রপুর নামে একটা গ্রাম আছে শহরের খুব সন্নিকটে, ফেনী শহরের খুব সন্নিকটে। এই রামচন্দ্রপুর গ্রামে সব বিএনপির নেতাকর্মীরা সেখানে রাতের বেলা ছিল এবং সকালবেলা তারা যখন একসঙ্গে বাইরে বেরিয়ে আসলো তখন একটা বড় গোলযোগ তৈরি হয়েছিল। আপনার মনে আছে নিশ্চয়ই, আপনি তখন প্রথম আলোতে ছিলেন। তাহের ভাই তখন ফেনী করেসপন্ডেন্ট, তাহের ভাইয়ের সঙ্গে আমরা সেখানে ছিলাম এবং আমরা দেখলাম যে একটি ভোট কেন্দ্রে কিভাবে দুই পক্ষের সহিংসতার কারণে ভোট কেন্দ্রটি আসলে বন্ধ হয়ে গেল শেষ পর্যন্ত এবং আসলে কেউ ছাড় দেওয়ার মানসিকতা ছিল না। আসলে পুলিশ বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব বেশি কিছু করার থাকে না যখন নাকি হাজার হাজার দুই পক্ষের মানুষ, বিএনপি, আওয়ামী লীগ বা দুই বড় রাজনৈতিক দলের মানুষ যখন আসলে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করার জন্য মরিয়া হয়ে ওঠে তখন কিন্তু আসলে করার চেষ্টা থাকে না। সেখানে আসলে রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা বড় ভূমিকা থাকা দরকার যে এই সহিংস পরিস্থিতি এড়ানোর জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য। আমরা দেখেছি যেসব জায়গায় রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে, মানে তারা তাদের ভোটারদের শান্তিপূর্ণ রেখে তাদের ভোট কেন্দ্রে পাঠানোর চেষ্টা করে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য সহজ হয় কাজটা করা। তো এইবার কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত সেরকম কোনো সহিংসতার কোনো খবর পাইনি যে খুব বড় কোনো সহিংসতার আভাস আছে। আমরা কিন্তু এর আগে যখন ভোট প্রক্রিয়া শুরু হয় তখন যতটা আমরা এই ধরনের গুজব বা এই ধরনের আলোচনা শুনেছি, যতই ভোট এগিয়ে আসছে আমার কাছে কেন জানি মনে হয় যে মানুষ ভোটের দিকেই বেশি এগুচ্ছে। আপনাকে আমি যতদিন ধরে চিনি, আপনি এই বিষয়গুলো বিশেষ করে নির্বাচনের মধ্যে ট্রেন্ড এগুলি নিয়ে আপনার মানে পেশাগত জীবনের বাইরেও মানে আপনার নিজস্ব গল্পেও সেগুলি নিয়ে অনেক আগ্রহ আছে। এমনিতে হিস্ট্রিকভাবে যতগুলো নির্বাচন হয়েছে, এর আগে আরও 10টা সংসদ নির্বাচন বাংলাদেশে হয়েছে, কোন এলাকাগুলি আসলে বেশি মানে আপনি সীমান্তবর্তী কিছু এলাকার কথা বলছিলেন সাতক্ষীরা বা কিছু রিমোট এলাকার কথা বলছেন ভোলা, কিন্তু এমনি ট্রেন্ড অনুযায়ী কোন জায়গার মধ্যে সহিংসতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা? না, ধরেন যে কিছু কিছু এলাকার নাম তো একেবারে আপনি মুখস্থই বলতে পারবেন যে ধরেন যে ফেনী, আপনি লক্ষ্মীপুর, চট্টগ্রামের কিছু এলাকা যেমন রাউজান সহ কিছু এলাকা, আপনি যদি দেখেন খাগড়াছড়ি, আপনি মানে এইসব কিছু এলাকা কিন্তু একেবারে এয়ার মার্ক করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু আগে থেকে এখানে নজর থাকে, বেশি মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তবে ওভারঅল কিন্তু আমার কাছে মনে হয় যে ঢাকা বিভাগটা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ থাকে। আপনি যদি গত কয়েকটা নির্বাচন দেখেন যে ঢাকা শহরটা ভোটের সময় তুলনামূলক শান্তিপূর্ণ থাকে এবং দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটে না তা না। এবং তবে ভোটের সময়টায় আমি যদি বলি, ভোটের দিনটা যদি বলি, তাহলে ঢাকা বিভাগকে আপনি যদি শান্তিপূর্ণ দিক থেকে নাম্বার দিতে হয় তাহলে আপনাকে 1 নাম্বার দিতে হবে, আর যদি আপনাকে শেষ নাম্বার দিতে হয় সেটা চট্টগ্রাম বিভাগকে দিতে হবে। চট্টগ্রাম বিভাগে সবসময় বেশি গোলযোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এমনি ভোটিং প্যাটার্ন বা প্রার্থী বাছাই নিয়ে আমরা কথা বলছিলাম যে
এবার নির্বাচনে যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে, আমি 1848 বলছিলাম, পরে এটি কারেক্টেড হয়ে 1861 বা 62-তে এসছে। সেই 1862 জন প্রার্থী বা যারা প্রার্থিতা দল থেকে নিয়েছেন, স্বতন্ত্র দাঁড়িয়েছেন, ছোট দল বড় দল সবকিছু মিলে এবার নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের ব্যাপারে আপনার পর্যবেক্ষণটা কি? না, এটি কিন্তু আসলে হাইয়েস্ট সংখ্যা। গত 10টি নির্বাচনের পর এটি একাদশ সংসদ নির্বাচন, এবং এই যে ভোটে শেষ পর্যন্ত অংশগ্রহণের যে সংখ্যাটি আপনি বললেন যে 1861, এটি কিন্তু এত বেশি সংখ্যক লোক কিন্তু এর আগে কোনো নির্বাচনে আর অংশ নেয়নি। এবং মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রেও কিন্তু এবার রেকর্ড হয়েছে যে 3060 জন মনোনয়নপত্র দাখিল করেছে, এবং বাতিলের ক্ষেত্রেও কিন্তু রেকর্ড হয়েছে, প্রায় 700-র বেশি মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছিল। আর আপনি প্রার্থীর যদি প্যাটার্ন আপনি যদি বিবেচনা করেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের দিক থেকে যদি দেখেন, আওয়ামী লীগে কিন্তু তুলনামূলকভাবে নতুন প্রার্থী কম। তারা যারা এমপি ছিলেন, মানে সিটিং এমপি যারা, তাদেরই কিন্তু তারা 50-এর কম, 46 হ্যাঁ রেখেছেন। আর যে একটা বড় চমক থাকে যে মন্ত্রী কয়জন বাদ পড়লেন সিটিং মন্ত্রী, সেটাও কিন্তু খুব কম, 3 জন মন্ত্রী মাত্র বাদ পড়েছেন মানে মনোনয়ন তালিকা থেকে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আরিফ খান জয়, আরিফ খান জয়, আর আরেকজন আমাদের আমরা আরিফ খান, সম্ভবত নুরুল ইসলাম বিএসসি। নুরুল ইসলাম বিএসসি, রাইট, নুরুল ইসলাম তা বিএসসি। এই 3 জন ভোট থেকে বাদ পড়েছেন, ফলে সংখ্যার দিক থেকে এটি খুব কম। এবং আপনি যদি দেখেন সাংসদদের মধ্য থেকেও যদি বাদ পড়ার হিসাব দেখেন, সেখানেও 40-41 জন বাদ পড়েছে। এবং এর একটা বড় কারণ হলো যে বয়সের কারণে কিছু জায়গায় বাদ দিতে হয়েছে, কিছু জায়গায় জোটের কারণে জোট করতে গিয়ে কিছু জায়গায় ছাড় দিতে হয়েছে, সেটি একটি। এবং এর আগেও আমরা কিন্তু দেখেছি যে জোটের কারণে ছাড় দিল, পরে তাদের আবার পুরস্কৃত করা হয়েছে। ওই এলাকার যিনি সাংসদ সদস্য হতে পারতেন আওয়ামী লীগের, তাদের মন্ত্রী করা হয়েছে। যেমন রওশন এরশাদের এলাকায় যিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মতিউর রহমান, তাকে কিন্তু পরে ধর্মমন্ত্রী করা হয়েছে। এরকম একই রকম কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে পরে তাকে পুষিয়ে দেওয়া, এক ধরনের পুষিয়ে দেওয়া, এবং দলের প্রধানের এক ধরনের তাদের সঙ্গে কথা বলেই কাজটি করা হয়েছে। ফলে আর তুলনামূলকভাবে যদি আপনি বিএনপির দিকে তাকান, বিএনপিতে আপনি দেখবেন যে তুলনামূলকভাবে নতুন মুখ বেশি। আপনি ঢাকায় যদি আপনি দেখেন, ঢাকার 20টি আসনে বিএনপিতে নতুন প্রার্থী 13 জন, এবং এর মধ্যে বেশ কয়েকজন আছে আপনি টোটাল বিএনপি নতুন প্রার্থী বলতে 86 জন বা ওরকম কোন 86-87 জন এরকম, 87 জন এরকম তুলনামূলকভাবে বিএনপি প্রার্থী বদল করেছে। এবং এটার একটা বড় কারণ বিএনপিতে যে অনেক প্রার্থী, বিএনপির মূল প্রার্থী যারা, তারা হয় দণ্ডিত, বিভিন্ন মামলায় দণ্ডিত, অথবা তারা ঋণ খেলাপি, অথবা তারা উপজেলা চেয়ারম্যান ছিল, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে তাদের স্ত্রী বা তাদের কন্যা বা তাদের ছেলেকে দল মনোনয়ন দিয়েছে। কারণ একটা পরিবারতন্ত্র কিন্তু আমাদের দেশের রাজনীতিতে একটা প্রবলভাবে গড়ে উঠেছে, যেটা কি আমরা উপেক্ষা করতে পারি না। বা শুধু আমাদের দেশে না, আমাদের সাবকন্টিনেন্টেই কিন্তু এই প্রবণতাটা আছে যে পরিবার, বাপ না পারলে ছেলে, না হলে মেয়ে, না হলে স্ত্রী, তাকে মানুষ, এবং মানুষও কিন্তু ভোটাররাও আমরা দেখি যে ওই পরিবার পেলে কিন্তু একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, মনে হয় যে ভোটের হিসাবেও একটু এগিয়ে থাকে। ফলে আমরা দেখেছি যে বিএনপি কিন্তু সেই জায়গায় প্রায় পরিবার থেকেই প্রায় 45-46 জনকে নিয়েছে, এবং এরা নতুন। এবং এইবারের নির্বাচনে যে 4 জন সর্বকনিষ্ঠ আমরা দেখলাম যে প্রার্থী হয়েছেন, তারা 4 জনই কিন্তু বিএনপির প্রার্থী, এবং এটি তারা 30 বছরের কমে ভোটে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে ভোটের প্যাটার্ন যদি প্রার্থীদের প্যাটার্ন যদি আপনি দেখেন, আসলে খুব বড় চমক কিন্তু নেই। একটি চমক আছে যে খালেদা জিয়া, যিনি গত 28 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, কখনো প্রধানমন্ত্রী, কখনো বিরোধী দল নেত্রী, সব নির্বাচনে অংশ নিয়েছেন 14 সাল ছাড়া, তিনি এবার নির্বাচনে নেই। সেটি একটি, আপনি যদি দেখেন যে প্রার্থীদের মধ্যে একটি বড় পরিবর্তন। আমি এইটা প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইবো যে বেগম জিয়ার জন্য যেই 3 আসনে আসলে মনোনয়নপত্র নেওয়া হয়েছিল, জমা দেওয়া হয়েছিল, এবং যেই 3 আসনে তার প্রার্থিতা বাতিল হলো, সেই 3 আসনে সেই 3 আসন সম্পর্কে আপনি কি মনে করেন? এটা কি আসলে বেগম জিয়ার নামেই অবশ্যই নির্বাচনটা হবে? হ্যাঁ, এবং এই 3 আসনের একটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকছেন, আর দুটিতে অন্য 2 প্রার্থী থাকছেন। তারা কি আসলে বেগম জিয়ার এই জনপ্রিয়তা বা তিনি যে পার্টির লিডার, সেইটা দিয়ে তারা আসলে জিতে আসতে পারবেন না এখানে?
না, সেইটা আসলে এইবার আসলে বলাটা খুব মুশকিল। তবে আসলে মূল নিয়ামক হবেন খালেদা জিয়াই। ওই যদিও ফখরুলই প্রার্থী বা আরেকজন প্রার্থী, কিন্তু বেরিয়ে আসার কিন্তু মূল শক্তিটা খালেদা জিয়া। এবং ওই জায়গায় কিন্তু ভোটের বড় ইস্যু উন্নয়ন না, ভোটের ইস্যু হলো প্রার্থীকে খালেদা জিয়াকে মুক্ত করা। যে আপনি একটা ভোট দেন, খালেদা জিয়া মুক্ত হবে। এবং এইটা কিন্তু আমরা দেখেছি 91-এ বা 96-এ কিন্তু এরশাদের ক্ষেত্রে কাজে লেগেছিল। আপনার মনে আছে যে এরশাদ সাহেব 91 এবং 96-এ জেলে থেকে নির্বাচন করেছিলেন 5টি আসনে এবং 5টিতে 5টি আসনেই উনি জিতেছিলেন। নির্বাচিত হয়েছেন। ফলে এইবার সেটি হবে কিনা আসলে এখনো বলা মুশকিল। তবে এই ইস্যুটা কিন্তু অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে যে সব দলীয় ইস্যু বা যেসব স্থানীয় ইস্যু নিয়ে বেশি কথা বলতে হচ্ছে প্রার্থীদের, খালেদা জিয়ার 3টি আসনে কিন্তু মূল ফোকাস হলো আপনারা ভোট দিলে খালেদা জিয়া জেল থেকে মুক্তি পাবেন। সেই সহানুভূতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত সেই সহানুভূতি আসলে কতটা পায় সেটা আসলে ভোটের দিন পর্যন্ত আমাদের দেখতে হবে। এমনিতে বেগম জিয়া যে মুক্তির প্রসঙ্গটি, সেটি কিন্তু এইবার নির্বাচনে আমি মনে করেছিলাম যে সব ক্ষেত্রে সকল ক্যাম্পেইনে এটি প্রধান আলোচ্য বিষয় হবে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে বিশেষ করে ঐক্যফ্রন্ট করার পর খালেদা জিয়ার মুক্তির বিষয়টি কি একটু নিয়ম রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিনা, মানে প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে সব জায়গায়, কিন্তু কেমন জানি নিয়ম রক্ষার মতো করেই। না, আপনি ঠিকই বলেছেন। আসলে আমরাও কিন্তু মনে করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা খুব সহজ হবে না, মানে সেটা খুব স্মুথলি যাবে না। রাইট। কিন্তু আমরা দেখলাম কিন্তু যে আসলে খুব স্মুথলি বিষয়টা আগালো এবং লন্ডন থেকে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান স্কাইপিতে মনোনয়ন দিলেন। তার মানে উনি এক ধরনের মেনেই নিয়েছেন যে বেগম জিয়াকে ছাড়াই নির্বাচনটি হবে। ফলে উনি এবং যে প্রার্থী বদল হলো এরপরে আপনি দেখেন যে সিলেট 1-এ যে প্রার্থী তারেক রহমান শেষ পর্যন্ত বদল করলেন ইনাম আহমেদ চৌধুরীর মতো একজন সর্বজন শ্রদ্ধেয়, এবং যাকে 2 বছর আগে ইনাম আহমেদ চৌধুরী আমাকে বলছিলেন যে 2 বছর আগে আমাকে বলা হচ্ছিল আমি যেন সিলেট 1 থেকে নির্বাচন করি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তাকে বলছিলেন যে আপনি ওই আসনটিতে নির্বাচন করতে হবে, কারণ সিলেট একটি খুব ভাগ্যের আসন হিসাবে বলা হয়। সিলেট 1-এ যে জিতে তিনি তারা এই সরকার গঠন করে। ফলে এনাম আহমেদ চৌধুরী তখন বেগম জিয়াকে বলেছিলেন, যেটি এনাম আহমেদ চৌধুরী আমাকে বলেছেন, যে উনি বলেছেন দেখেন ওখানে আমার বড় ভাই, আমার ক্লাসমেটের বড় ভাই আবুল মুহিত অর্থমন্ত্রী নির্বাচন করেন, ফলে আমি মুহিত ভাইয়ের সঙ্গে নির্বাচন করতে পারবো না, কারণ এটি যত না বড় রাজনীতি তার চেয়ে বড় সামাজিক বিষয় আমার জন্য। কিন্তু যখন অর্থমন্ত্রী নির্বাচন করবেন না বলে ঘোষণা দিলেন তখন কিন্তু এনাম আহমেদ চৌধুরী প্রার্থী হলেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম এনাম আহমেদ চৌধুরী যেটি বললেন যে শেষ পর্যন্ত তাকে লন্ডন থেকে সিদ্ধান্ত পরিবর্তন করা হলো শেষ মুহূর্তে, যখন এনাম আহমেদ চৌধুরী মাঠ মোটামুটি গুছিয়ে এনেছিলেন তখন তাকে বদলে দেওয়া হলো। ফলে তারেক রহমান বা বিএনপির নেতৃত্ব আমরা দেখলাম কিন্তু আসলে খালেদা জিয়াকে বাদ দিয়েই ভোটের অঙ্ক সাজিয়েছেন, এবং এনাম আহমেদ চৌধুরীর মতো এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী কিন্তু বাদ দিয়েছেন। তারা মনোযোগী হয়েছেন ভোটের দিকে। অনেকে আবার এটাও বলে থাকেন যে সিলেট 1 আসনে যিনি প্রার্থী হলেন, সিলেট 1 আসনের মতো এরকম একটা হাই প্রোফাইল, মানে আমি যদি বলি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনের মধ্যে একটি বিবেচিত হয় সিলেট 1 আসন, মানে 5টি মহা গুরুত্বপূর্ণ আসনের মধ্যে একটি বিবেচিত হয় হচ্ছে সিলেট 1 আসন ঐতিহ্যগতভাবে। সেইখানে যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আসলে মনোনয়ন দেওয়ার আগে খুব বেশি বিএনপির লোকেরাও যে চিনতেন তাও না, সেই হিসাবেও একটি বিস্ময়করী মুক্তাদি সাহেবের এখানে নমিনেশন পাওয়া। এবং ইনাম আহমেদ চৌধুরী অবশ্য তার ক্ষোভ চেপে রাখেননি, তিনি আবার গিয়ে সারা জীবন যা করেছেন তার উল্টো পথে গিয়ে তিনি আবার আওয়ামী লীগে জয়েন করেছেন। না, এটি আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম। এটা খুব ইন্টারেস্টিং যে আপনি তো একজন এক সর্বজন শ্রদ্ধেয় মানুষ, মানে রাজনীতির বাইরেও যদি আমরা বিবেচনা করি, তা আপনি ঠিক আছে, আপনি বিএনপি আপনাকে অপমান করেছে বা আপনাকে অপদস্থ করেছে, মনোনয়ন দেয়নি, তা আপনার কি খুব দরকার ছিল কিনা যে এই মুহূর্তে দল বদল করা? তো উনি বললেন যে একটি ঘটনা ঘটেছে আমার, যেদিন আমাকে এই ঘটনাটি ঘটলো যে আমাকে মনোনয়ন দেওয়া হলো না, আমি সিলেট থেকে ফিরছিলাম ঢাকায় এবং আমার মনটা খুব খারাপ ছিল, তখন আমি একটা থানায় গিয়েছিলাম যে আমি আসলে বাথরুম করার জন্য। তো থানায় যাওয়ার পরে আমি ওই পুলিশের লোকজন বললো যে আপনি হাজতের টয়লেট ব্যবহার করতে পারবেন না, আপনি ওসি সাহেবের বাসায় যান। তো ওসি সাহেবের বাসায় যাওয়ার পর ওসি সাহেবের স্ত্রী আমাকে বললেন যে স্যার আপনি এসেছেন, আপনি 1 কাপ চা খেয়ে যেতে হবে। তার বাচ্চারা এলো, বাচ্চাদের বললো ওদের মাথায় একটু আপনি হাত বুলিয়ে দেন। তো এটি করতে গিয়ে আসলে 20-25 মিনিট সময় ব্যয় হয়ে গেছে।
তো এর মধ্যে বাইরে লোকজন জড়ো হয়ে গেছে, তারা মনে করছে যে তারা ইনাম আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, যে তাকে থানা থেকে বের করতে দিচ্ছে না। তো বলে যে আমি খুব আশা করেছিলাম যে এরা বোধহয় বিএনপির লোক, যে আমাকে আটকে দেওয়া হয়েছে, মুক্ত করার জন্য এসছে। পরে আমি বেরে দেখলাম যে না, এরা আওয়ামী লীগের লোক না, এরা ছাত্রলীগের ছেলেপেলে। এবং আমার সঙ্গে একজন ছাত্রলীগ করতেন, উনিও একসময় ছাত্রলীগ করতেন, এটা আমি জানতাম না, ওই দিন জানলাম যে তিনিও ছিলেন আমাদের এলাকার একজন প্রবীণ, এখন একসময় ছাত্রলীগ করতেন। বলে এর পরে আমার কি হলো আমি জানি না, 2-3 ঘন্টার মধ্যে আমার কাছে কয়েকটা ফোন টোন আসলো, কথাবার্তা হলো। এবং আমি কিন্তু স্ট্রেট সিলেট থেকে এসে গণভবনে গেছি, এবং আমি জানি না আমি রাজনীতি করতে পারবো কিনা, কন্টিনিউ করতে পারবি না, কিন্তু এই সিদ্ধান্তটা আমি 3 ঘন্টার মধ্যে নিয়েছি। এবং উনি বললেন যে আপনি যেটি প্রশ্নটি করেছেন এটা কিন্তু আমাকে অনেকে করে, এবং আমি নিজেকেও নিজে অনেক সময় মেলাতে পারি না, কিন্তু আমি সিদ্ধান্তটি নিয়েছি কারণ আমি মনে করেছি যে এটি অন্যায় সিদ্ধান্ত হয়েছে। এটা শুধু আমার উপর না, এটি রাজনীতির উপর এবং একজন সম্মানের উপর আমার আঘাত করা হয়েছে। সেই জায়গাটা উনি মানতে চান নাই, মানে সেই জায়গাটাই আমার মনে হয় যে এটি খুবই ইন্টারেস্টিং একটি গল্প, এবং আমাদের রাজনৈতিক পাঠে নিশ্চয়ই এটি একটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আমি আরও একটি মানে সারপ্রাইজে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে শাহ এম এস কিবরিয়া, তাকে আওয়ামী লীগের একজন অর্থমন্ত্রী, শুধু সেরকমই নন, তিনি একজন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ তখন ক্রিকেট খেলাও নাই, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে যারা পরিচিত করে তুলেছেন তাদের মধ্যে কিবরিয়া সাহেব একজন। সেই কিবরিয়া সাহেবকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে, তার ছেলে বিচার চাইছিলেন, আসমা কিবরিয়া, রেজা কিবরিয়া, তারা নীলিমা, শান্তির জন্য নীলিমা একটি আন্দোলন শুরু করেছিলেন, যেখানে আসলে সব প্ল্যাটফর্মের সবাই, সেই রেজা কিবরিয়ার এবং আমরা একটা আভাস, বা ওনারা সরাসরি না বললেও সেই সময় যেহেতু বিএনপি ক্ষমতায় ছিল, বা সরাসরিও বলেছেন, আমার মনে হয় যে আমি শান্তির জন্য নীলিমা বেশ কয়েকবার কাভার করতে গিয়েছি, সেখানে তারা সরাসরিও বলেছে যে এই হত্যাকাণ্ডের জন্য আসলে সেই সময়কার সরকার অর্থাৎ বিএনপি দায়ী। তো সেই রেজা কিবরিয়ার তড়িঘড়ি করে গণফোরামে যোগদান, গণফোরাম থেকে তারপরে ঐক্যফ্রন্টের মনোনয়ন পাওয়া, ধানের শীষ মার্কায় নির্বাচন করা, এটি একটু না, এটা আসলে খুব একটু বিস্ময়কর। মানে আমার কাছে মনে পড়ছে যে 2004 সালে যেদিন শাহ কিবরিয়া নিহত হন, সেদিন আমি আসলে ওনার ডেড বডি তো না, আমরা জানতাম উনি আহত হয়েছেন। উনি তাকে নিয়ে আসা হচ্ছিল অ্যাম্বুলেন্সে করে বারডেম হসপিটালে। তো রাতে আমরা যখন খবর পেয়ে আমরা সেখানে গেলাম খবর নিতে, আসলে রিপোর্ট সংগ্রহ করতে। তখন কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আওয়ামী লীগের এহেন নেতা নাই, সুরজিৎ সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, রাজ্জাক, এই সময় রাজ্জাক ভাই জীবিত ছিলেন, এহেন নেতা নাই যারা না হাসপাতালে গিয়েছিলেন ওই দিন। শেখ হাসিনা যাননি, কিন্তু পরক্ষণেই গিয়েছিলেন যখন উনি মারা যান বা যাওয়ার খবর আসে তখন। শাহ কিবরিয়া খুব বেশি রাজনীতিবিদ ছিলেন তা না, তার চেয়ে বেশি কিন্তু ছিলেন উনি একজন আন্তর্জাতিক পর্যায়ে একজন মানুষ, বিশেষজ্ঞ, কূটনীতিবিদ বা নীতিবিদ, পলিসি মেকার, একজন স্পেশালিস্ট, একজন বুদ্ধিবৃত্তিক মানুষ ছিলেন। মানে এসকাপকে, যেটাকে আসলে জাতিসংঘের সমান না হলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা উনি নিয়ে গেছেন। এবং বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে শাহ কিবরিয়া যতটা না উনি নিজে সম্মানিত হয়েছেন, তার চেয়ে কিন্তু বাংলাদেশও কিন্তু সম্মানিত হয়েছে কিবরিয়ার মতো একজন ব্যক্তিকে অর্থমন্ত্রী করে। ফলে সেই শাহ কিবরিয়া যখন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হলেন, আওয়ামী লীগের অর্থমন্ত্রী হলেন, এবং এটা কিন্তু মনেই হয়েছিল যে শাহ কিবরিয়ার তার পরিবার আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন। যেটা আপনি যদি বললেন যে তারা নানা রকম ব্যানারে নানা রকম করে তারা নানা কথা বলতে চেয়েছে, এবং তারা কিন্তু প্রথমত অভিযোগ ছিল বিএনপির প্রতি, যেহেতু বিএনপি সরকারের আমলেই ঘটনাটি ঘটেছে এবং বিচারের প্রক্রিয়াও তাই আসছে। কিন্তু এরপরে কি, রাজা কিবরিয়া বিএনপিতে যাননি, উনি গণফোরামে গেছেন দল বদল করে। আমি যদিও জেনেছি যে উনি আওয়ামী লীগ থেকে নমিনেশন নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সম্ভবত আওয়ামী লীগ থেকে নমিনেশন না পাওয়ায় অনেকটা রাগে ক্ষোভেই উনি আসলে বিএনপিতে গিয়েছেন। এবং আসলে বাস্তবতাটা হলো এমন মনে হয় যে রেজা কিবরিয়ার হাতে ধানের শীষ, এটা যেমন রেজা কিবরিয়ার জন্য খুব বেশি স্বস্তিকর নয়, আবার আওয়ামী লীগের জন্য কিন্তু স্বস্তিকর নয় যে শাহ কিবরিয়ার ছেলে সে নৌকানা ধানের শীষ নিয়ে ভোট করছে। এবং রেজা কিবরিয়া মোটের উপর এর জন্য দায়ী করেছেন যে আওয়ামী লীগ 10 বছর ক্ষমতা থাকার ফলেও তিনি তার বাবার মৃত্যুর প্রকৃত বিচার পান নাই।
এবং যে চার্জশিট সর্বশেষ দেওয়া হয়েছে সেই চার্জশিট আসলে তাদের পরিবার থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। মামলার কার্যক্রমও তাদের আসলে পছন্দ হচ্ছিল না, তারা বারবার এটি বলছিলেন, নজর আনতে চেষ্টা করছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে একটা প্রবোধ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হতেও আসলে অনেক দিন লেগেছে, সেটি তারা করছে। কিন্তু স্পষ্টই রেজা কিবরিয়া আসলে তার উপরে আস্থা রাখতে পারেন নাই। না, রেজা কিবরিয়ার জায়গা থেকে যদি দেখেন যে সেটা হয়তো হতেই পারে, তার বাবার তো, তার তো বাবা, যে তার বাবার বিচার না পাওয়ার হাহাকার তার মধ্যে কাজ করতেই পারে। উনি হয়তো আশা করতেই পারেন যে এই 10 বছরের মধ্যে তার বাবার বিচার হওয়াটা উচিত ছিল। কিন্তু সেই আকাঙ্ক্ষা থেকে তিনি যারা হত্যাকারী বলে এতদিন যাদের উনি বলে এসছেন বা ওনার পরিবার বলে এসছে, তাদের সঙ্গে যাওয়া এটা কিন্তু রেজা কিবরিয়ার জন্য আসলে মানায় না। রেজা কিবরিয়াও কিন্তু শাহ ইসলাম কিবরিয়ার মতো অত বড় না হলেও তিনিও কিন্তু একজন বড় আন্তর্জাতিক মাপের মানুষ, খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক গবেষক। খ্যাতিসম্পন্ন একজন মানুষ। ফলে উনিও যদি, আমি এনাম আহমেদ চৌধুরীর সঙ্গে মিলাই, উনিও যদি আসলে বিরক্ত হয়ে রাগ করে চুপ থাকতেন, তাহলে বোধহয় ওনার সম্মানের জায়গাটাও বা আরো বেশি ভালো থাকতো, আরো বেশি সক্রিয় থাকতো। আসলে আমি জানি না ভোট ভাগ্যে কি আছে, কিন্তু এর আগে আমরা যেগুলো দেখেছি ভোট ভাগ্য কিন্তু খুব ভালো হয়নি। আপনার মনে আছে যে Right. হাবিবুর রহমান হাবিব Right. ছাত্রলীগের সভাপতি ছিলেন, তিনি মনোনয়ন না পেয়ে বিএনপিতে গেলেন। এখনো তিনি বিএনপির কিন্তু পক্ষ থেকে বিএনপির নির্বাচন পক্ষ করছেন। থেকে নির্বাচন করছেন এবং একবারও কিন্তু আসলে উনি বিএনপি কিন্তু এখনো উনি হাবিব ভাই হতে পারেননি। হ্যাঁ, জনাব আশিকত, আপনাকে অনেক ধন্যবাদ।